সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। দিল্লি বেইজিংকে চমকে দিয়ে মালয়েশিয়ায় তারেক রহমান কেন বাদ পড়ল ভারত? গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ক্ষমতা গ্রহণের ঠিক 4 মাসের মাথায় আগামী 21শে জুন তিনি যাচ্ছেন তার প্রথম বিদেশ সফরে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই প্রথম সফরের গন্তব্য কিন্তু বাংলাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী পরাশক্তি প্রতিবেশী ভারত কিংবা চীন নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য বেছে নিয়েছে মালয়েশিয়াকে। 21 ও 22শে জুন তিনি কুয়ালালামপুরের কাটাবেন এবং এরপর ঠিক 23শে জুন তিনি উড়াল দেবেন বেইজিং এর উদ্দেশ্যে। এখন বড় প্রশ্ন হলো, মে মাসের দেখে যেখানে জোর গুঞ্জন ছিল যে তিনি প্রথম সফরে চীনে যাচ্ছেন, সেখানে হুট করে ঢাকা কেন অত্যন্ত সতর্কতার সাথে মালয়েশিয়াকে বেছে নিল? আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন ভারতের নাম এই তালিকার শুরুতে থাকলো না? ঘুরে ফিরে চীন সফরে ঠেকে যাওয়া হচ্ছে, তাহলে ভারতের সাথে এই নতুন সরকারের সম্পর্কের ভবিষ্যৎ কি? ভারতের প্রসিদ্ধ গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি চাঞ্চল্যকর বিশ্লেষণের ওপর ভিত্তি করে আজ আমরা প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব। শুরুতেই আসা যাক যে প্রথম স্টেপ কেন ভারত বা চীন হলো না। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, তারেক রহমানের এই প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিএনপি প্রশাসন চরম সতর্কতা অবলম্বন করেছে। এর পেছনে প্রধান কারণ হলো ভারত ও চীনের মধ্যকার তীব্র কৌশলগত প্রতিযোগিতা এবং আঞ্চলিক ভূ রাজনীতির বাস্তব পরিস্থিতি। ঢাকা খুব ভালো করেই জানে, ক্ষমতা গ্রহণের পরপরই যদি তারা প্রথম সফরে নয়াদিল্লি বা বেইজিং এর যে কোনো একটিকে বেছে নিত, তবে আন্তর্জাতিক মহলে একটি ভুল বার্তা যেত। মনে হতো বাংলাদেশ হয়তো কোনো একটি বিশেষ ব্লকের দিকে ঝুঁকে পড়ছে। এই বিতর্ক এড়াতেই সরকার কোনো প্রকার তাড়াহুড়ো না করে একটি তৃতীয় রাষ্ট্র খোঁজার প্রক্রিয়া শুরু করে। এক পর্যায়ে বিবেচনা করা হয়েছিল ভুটান কিংবা সৌদি আরবের নামও, কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় মালয়েশিয়াকে। মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ এবং আসিয়ানের অন্যতম প্রভাবশালী সদস্য। এই দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে তারেক রহমান আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত সূক্ষ্মভাবে পা রাখলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বার্তা দিলেন যে বাংলাদেশ এখনই কোনো ভূ রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চায় না, বরং তারা নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একেই বলা হচ্ছে নতুন সরকারের বাংলাদেশ ফার্স্ট পলিসি। এটি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের ঐতিহ্যবাহী সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতি থেকে সম্পূর্ণ আলাদা এবং আরো বেশি কৌশলগত ও বাস্তবমুখী কিনা সেটি সময় বলে দেবে। তবে এই সফরের পেছনে শুধু ভূ রাজনৈতিক কৌশলই নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাস্তবমুখী কারণও রয়েছে। তারেক রহমান প্রথম সফরে কোনো উচ্চ স্তরের রাজনৈতিক মারপ্যাচে না গিয়ে জনমুখী কার্যকরী ইস্যুগুলোকে প্রাধান্য দিতে চেয়েছেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মালয়েশিয়া সফরের মূল এজেন্ডাগুলো কি কি। অভিবাসী শ্রমিকদের কল্যাণ। মালয়েশিয়ায় বর্তমানে 8 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। এই বিশাল রেমিটেন্স যোদ্ধাদের অধিকার, কল্যাণ ও শ্রম বাজারে স্থায়িত্ব রক্ষা করা এই সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার। দ্বিতীয়ত, শিক্ষা খাতে সহযোগিতা। ঢাকা ভিত্তিক দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী বর্তমানে 11,000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। চীনা শিক্ষার্থীদের পর বাংলাদেশি শিক্ষার্থীরাই সেখানে দ্বিতীয় বৃহত্তম গ্রুপ। ফলে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পাবে এই সফরে।
তৃতীয়ত, বাণিজ্য ও বিনিয়োগ। বাংলাদেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক মহলে আস্থা ফেরাতে মালয়েশিয়ার বিনিয়োগ অত্যন্ত বড় ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন এবং একই সাথে ভারতের সাথে দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতির রূপরেখা চূড়ান্ত করার সুযোগ পেলেন। মালয়েশিয়ায় দুদিন কাটানোর পর 23শে জুন তারেক রহমান পৌঁছাবেন বেইজিংয়ে। এই চীন সফরটি কিন্তু অত্যন্ত উচ্চ কৌশলগত গুরুত্ব বহন করছে এবং সারা বিশ্বের কূটনীতিবিদদের নজর থাকবে এর ওপর। কেন এই সফর এত তাৎপর্যপূর্ণ? ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এর পেছনে রয়েছে দুটি বড় অর্থনৈতিক ও ভৌগোলিক কারণ। এক, অর্থনৈতিক অংশীদারিত্ব ও থমকে যাওয়া বিনিয়োগ। বাংলাদেশ প্রতি বছর চীন থেকে প্রায় $25 বিলিয়ন পণ্য আমদানি করে। 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে চীনা অবকাঠামোগত বিনিয়োগের গতি ব্যাপকভাবে ধীর হয়ে গিয়েছিল। তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য হবে সেই থমকে যাওয়া ফান্ডিং এবং প্রকল্পগুলোকে পুনরায় সচল করা। 2, তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী এই সফরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই চীন সফরে গিয়ে এ বিষয়ে বেইজিং এর সমর্থন চেয়েছেন। জনগণের এই সেন্টিমেন্টকে সম্মান জানাতে তারেক রহমানের জন্য এই প্রজেক্টটি অত্যন্ত স্পর্শকাতর ও জরুরি। এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা ঢাকার ওপর ওয়াশিংটনের প্রভাব বাড়িয়েছে। এই মার্কিন প্রভাব বেইজিং এর সাথে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন জটিলতার সৃষ্টি করেছে। তাই তারেক রহমান চীনকে আশ্বস্ত করতে চান যে বাংলাদেশ তাদের অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে আন্তরিক। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ঘুরে ফিরে চীন সফরে ঠিকই যাওয়া হচ্ছে, তাহলে ভারতের সাথে এই সরকারের সম্পর্ক কেমন যাবে? ভারত কেন শুরুতেই বাদ পড়ল? দর্শক বন্ধুদের মনে করিয়ে দেই যে 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান যখন শপথ নেন, ভারত কিন্তু অত্যন্ত দ্রুত ও ইতিবাচকভাবে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে উপস্থিত হয়েছিলেন সেই শপথ অনুষ্ঠানে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দিয়েছিলেন, যেখানে তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন বা শীতলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠে বিএনপি নতুন প্রশাসনের সাথে সম্পর্ককে আরো গভীর ও পুনর্বিন্যাস করাই ছিল দিল্লির মূল উদ্দেশ্য। তাহলে ভারত কেন প্রথম গন্তব্য হলো না? এর উত্তর হলো কৌশলগত ভারসাম্য। বিএনপি সরকারের রাজনৈতিক অতীত এবং ভারতের সাথে ঐতিহাসিক কিছু অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তা পানি চুক্তি, সীমান্ত হত্যা ইত্যাদি কারণে তারেক রহমান প্রথম সফরে ভারতে গেলে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে পারতেন। তাছাড়া ভারতের আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে নিজের অবস্থানকে আন্তর্জাতিকভাবে আরো একটু সুসংহত করা এবং দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা ঢাকার জন্য জরুরি ছিল। ভারতের সাথে সম্পর্ককে অবহেলা করা বাংলাদেশের বাস্তবতার বাইরে। বেইজিং সফরের পর খুব দ্রুতই হয়তো তারেক রহমানের দিল্লি সফরের ঘোষণাও আসবে, যেখানে দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নতুন মোড় নিতে পারে। পরিশেষে বলা যায়, তারেক রহমানের এই প্রথম বিদেশ সফর কেবল একটি সাধারণ সফর নয়, এটি বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক অবস্থানের একটি অত্যন্ত বিচক্ষণ মহড়া। প্রথম স্টপ হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়ে তিনি একদিকে যেমন দিল্লি ও বেইজিং এর প্রতিযোগী রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখলেন, অন্যদিকে দেশের
অভ্যন্তরীণ প্রবাসীদের স্বার্থ রক্ষা করলেন। আর এরপরে চীন সফরে গিয়ে তিনি অর্থনৈতিক চাকা সচল করার ইঙ্গিত দিচ্ছেন। ভারত এই মুহূর্তে হয়তো দর্শক আসনে বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে, তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে খুব শীঘ্রই দিল্লি ও ঢাকার সম্পর্ক এক নতুন সমীকরণে রূপ নেবে। ভালো হবে নাকি খারাপ হবে, নাকি আগামী দিনের সম্পর্কটি কেমন যাবে, এখনই আসলে খুব কড়াভাবে মন্তব্য আমরা অনেক সময় করেছি যে দিল্লিকে বাদ দিয়ে চীন, পাকিস্তান, তুরস্ক ইত্যাদিতে ঘেঁষছে, কিন্তু এখনো পরিষ্কার বোধগম্য নয় যে ভারত পুরোপুরি তারেক রহমান সরকারকে ছেড়ে দিল কিনা। কারণ ভারত এখনো কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি উপরে উপরে নিয়ে আছে, কিন্তু ভেতরে নিশ্চয়ই তাদের পরিকল্পনা আছে। সামনে কি ঘটবে আমাদের নিশ্চয়ই দেখতে হবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।